দিনটা ছিল ১লা জুলাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবরোধ শুরু করে। রাস্তা ও রেললাইন বন্ধ করে দিয়ে সরকারি খাতের চাকরির কোটা ব্যবস্থায় সংস্কারের দাবি তোলে। তারা দাবি করে যে এই স্কিমটি হাসিনা শাসক আওয়ামী লীগের অনুগামীদের সুবিধা প্রদান করছে। জানুয়ারিতে পঞ্চমবার নির্বাচিত হওয়ার পরও হাসিনা প্রতিবাদগুলো উড়িয়ে দেন এবং স্টেটমেন্ট দেন যে ছাত্ররা তাদের সময় অপচয় করছে। দিনের পর দিন প্রতিবাদ তীব্র হতে থাকে। জুলাই ১৬ ঢাকায় প্রতিবাদকারী এবং সরকারপন্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর প্রথমবার ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সহিংসতা বৃদ্ধির পর হাসিনা সরকার সারা দেশে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের বন্ধর ঘোষণা করেন। ঠিক তার দুদিন পর ১৮ই জুলাই ছাত্ররা হাসিনার শান্ত থাকার আহ্বান প্রত্যাখ্যান করে এবং তার পদত্যাগের দাবি চালিয়ে যায়। প্রতিবাদকারীরা ডিক্টেটরের পতন স্লোগান দেয় এবং বাংলাদেশ টেলিভিশন সদর দপ্তর সহ অন্যান্য সরকারি ভবন আগুনে পুড়িয়ে দেয়। সরকারের পক্ষ থেকে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য ইন্টারনেট ব্ল্যাক আউট ঘোষণা করা হয়। কারফিউ এবং সৈন্য মোতায়েন সত্ত্বেও সংঘর্ষে অন্তত ৩২ জন মারা যায় এবং শতাধিক আহত হয়। ঠিক তার ৩ দিন পর ২১শে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট চাকরির জন্য কোটা পুনঃপ্রবর্তনের বিরুদ্ধে যে রায় দেয় তার সমালোচকরা হাসিনা সরকারের পক্ষপাতমূলক সিদ্ধান্ত হিসেবে দেখেছেন। তবে এই রায় প্রতিবাদকারীদের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চাকরির সংরক্ষণ বাতিল করার দাবি পূরণ করতে পারেনি। এরপর আসে ৪ই আগস্ট, অর্থাৎ সেই ডেডলিয়েস্ট রবিবার। সরকারের সমর্থকদের সাথে হাজার হাজার মানুষের সংঘর্ষে প্রায় ১০০ জন মারা যান, যার মধ্যে ১৪ জন পুলিশ সদস্যও রয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সরকারের কাছে সেনা প্রত্যাহারের আহ্বান জানান এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন। বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ জামান বলেন সশস্ত্র বাহিনী মধ্যমের জনগণের পাশে দাঁড়িয়েছে। ৫ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে এবং তার সরকারি গণভবনে ছাত্র প্রতিবাদকারীদের আক্রমণের পর দেশ ছাড়েন। ছাত্ররা তার পদত্যাগের দাবি জানিয়ে গণভবনে হামলা করে, যা ঘটে প্রায় বিকেল ৩টের দিকে। এই ঘটনাটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটায়। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ জামান ঘোষণা করেন যে সেনাবাহিনী একটি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করবে এবং দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য শান্তির আবেদন করেন। গত কয়েকদিনের আনপ্রেসিডেন্টেড সহিংসতার পূর্ণ দায়ভার গ্রহণ করেন। তিনি বলেন, সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর দ্বারা গঠিত সকল হত্যাকাণ্ডের তদন্ত করবে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ একটি বিতর্কিত সরকারি কোটা ব্যবস্থাকে কেন্দ্র করে সহিংস প্রতিবাদের সম্মুখীন হচ্ছে, যা ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বীরদের আত্মীয়দের জন্য সরকারি চাকরির ৩০% রিজার্ভেশন করেছিল। সরকার এই ব্যবস্থা পুনঃস্থাপন করতে উচ্চ আদালতের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে আপিল করে, যা কোটা ব্যবস্থাটি ৫% রিজার্ভ সীমিত করে। দ্য হিন্দু পত্রিকা থেকে পাবলিশ হওয়া একটা ভাইরাল ভিডিও ক্লিপ দিয়ে জানতে পারা যায়, শেখ হাসিনা একটি প্রাইভেট হেলিকপ্টারে করে চড়ে দিল্লির গাজিয়াবাদ এয়ারপোর্টে ল্যান্ড করেছেন। তিনি পরবর্তীকালে লন্ডন যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত অ্যাপ্রুভ না হওয়ার কারণে তিনি গাজিয়াবাদেই স্টে করছেন। গণভবনে ছাত্রদের হামলার পর যে যা পারে লুটপাট করে নিয়ে বাড়ি চলে যায়। এরা ছাত্র নাকি সন্ত্রাসবাদী দেখে বোঝার উপায় নেই। কেউ কেউ আবার অন্তর্বাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকে। এবার আসি কিছু আননোন এবং ইন্টারেস্টিং ফ্যাক্টে। ছাত্র শিবির, যা নিষিদ্ধ জামাতি ইসলামের ছাত্র সংগঠন এবং পাকিস্তানের আইএসআই দ্বারা সমর্থিত বলে অভিযোগ, তারা এই সহিংসতাকে উস্কে দিচ্ছে এবং ছাত্র আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করছে বাংলাদেশে। ইকোনমিক টাইমসের একটা সূত্র অনুযায়ী পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে অস্থিতিশীল করতে এবং প্রতিবাদ ও রাস্তার সহিংসতার মাধ্যমে বিরোধী দল বিএনপিকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েছে। হাসিনা প্রশাসন বিরোধী নেতাদের কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। যদিও আইএসআইয়ের হাসিনা সরকারের বিরুদ্ধে আন্ডারমাইনিংয়ের এই প্রচেষ্টা নতুন নয়, পরিস্থিতি এখন ছাত্র প্রতিবাদ থেকে একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে, যেখানে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদী গোষ্ঠীগুলিতে ঢুকেছে বলে রিপোর্ট রয়েছে। কিন্তু এই আন্দোলনের শুরুটা ঠিক কোথা থেকে, কারণ কি? ১ মাসেরও কম আগে দেশের বিভিন্ন স্থানে সরকারি চাকরির জন্য
মুক্তিযুদ্ধের যোদ্ধাদের পরিবারের জন্য 30% কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। তখন সুপ্রিম কোর্ট রায় দেয় যে মুক্তিযোদ্ধাদের কোটা 5%-এ কমিয়ে আনতে হবে। বাকি 93% চাকরি মেধার ভিত্তিতে বরাদ্দ করা হবে। বাকি 2% সংরক্ষিত থাকবে জাতিগত সংখ্যালঘুদের এবং ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। যদিও সরকার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে মেনে নিয়েছে, প্রতিবাদকারীরা সরকারি শক্তির ব্যবহারকে দোষারোপ করে সহিংসতার জন্য জবাবদিহি দাবি করতে থাকে। সম্প্রতি সপ্তাহগুলোতে প্রায় 11,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছাত্রদের এই আন্দোলনে মদদ দেয় কিছু বিরোধী দল এবং পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠন, এমনটাই মনে করা হচ্ছে, যদিও এর কোনো পোক্ত প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ভবিষ্যতে বাংলাদেশের সময়ে কি লেখা আছে সেটা তো সময়ই বলবে। তবে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং এর থেকে যদি আপনি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।